নমস্কার, দেখছেন চারটে চারদিক। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বাংলাদেশের খবরের দিকেই শুরুতে নজর রাখতেই হচ্ছে। কোন দেশে যাবেন শেখ হাসিনা? মঙ্গলবার রাতে কেন্দ্রের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা। ইউরোপের কোনো দেশে যেতে পারেন হাসিনা, তাকে রাজনৈতিক আশ্রয় পেতে সাহায্য করবে নয়াদিল্লি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও এর আগে তার ভিসা বাতিল করেছিল আমেরিকা। লন্ডনও আপাতত না বলেই জানিয়েছে, অর্থাৎ লন্ডনেও তিনি যেতে পারবেন না। সেক্ষেত্রে কোন দেশে যাবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এই মুহূর্তে নয়াদিল্লিতে রয়েছে? গতকালই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন যে শেখ হাসিনা মানসিকভাবে বিপর্যস্ত, তাকে কিছুটা সময় দেওয়া হয়েছে, কিন্তু এই সময়ও কতদিন পর তিনি যাবেন, কোথায় বা যাবেন, এই প্রশ্ন কিন্তু উকে দিচ্ছে। একদিকে বাংলাদেশে সেখানে নৈরাজ্য চলছে, পাশাপাশি সেই দেশেরই সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ভবিষ্যৎ কিন্তু একটা অনিশ্চয়তা বা ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। নিউজ রুমে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, এই মুহূর্তে বাংলাদেশের যে ছবি সোশ্যাল মিডিয়ায় বলো বা বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে যে সেখানে লুটপাট, নৈরাজ্য, আগুন ধরিয়ে দেওয়া, এমনকি যারা তাদের আন্দোলনে সমর্থন করেছিলেন তাদের বাড়িতেও হামলা চালানো হচ্ছে। কিন্তু শেখ হাসিনা তিনি এই দেশে রয়েছেন, কিন্তু কতদিন থাকবেন সেটা যেমন একটা প্রশ্ন। তিনি কোথায় যাবেন? লন্ডন না করে দিয়েছে, আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছে, কোথায় যাবেন শেখ হাসিনা? দেখো, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি যেটা বললে যে শেখ হাসিনার রাজনৈতিক যে আশ্রয় সেটা কোথায় হবে। কিন্তু এখনো পর্যন্ত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার ছেলে সাজিদ ওয়াজিদ জয় তিনি যেটা বলেছেন যে এই মুহূর্তে ভারতই হচ্ছে মায়ের আশ্রয়স্থল। কিন্তু যেহেতু ভারত, আমরা যেটা গতকাল থেকেই দেখছি যে ভারত কিন্তু একটা এই হাসিনার যে রাজনৈতিক আশ্রয় তার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ সরকারিভাবে একটা চেষ্টা চলছে। এর আগে কিন্তু যেটা ঋষিকেশ যেটা উল্লেখ করলো খুব সঙ্গত কারণে যে বিষয়টা, কেননা ব্রিটেন হচ্ছে সব থেকে একটা সেফ প্লেস ছিল হাসিনার জন্য, যেহেতু তার বাড়ি রয়েছে, তার বোন শেখ রেহানার বাড়ি রয়েছে, অর্থাৎ লন্ডনে যাওয়ার যে একটা পরিকল্পনা সেটা কিন্তু প্রথম থেকেই ছিল। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, লন্ডন কেন বাতিল করলো, অর্থাৎ ব্রিটেনে তার যে রাজনৈতিক আশ্রয় সেটা বাতিল করা হলো কেন? পরিষ্কার যেটা বলা হচ্ছে যে তাদের যে অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতি অনুযায়ী যখন কোনো একজন ব্যক্তি বা তিনি যদি সাময়িক একটি রাজনৈতিক আশ্রয় কিংবা সাময়িক যদি তিনি শরণার্থী হিসাবে সেখানে থাকার যদি আবেদন করেন, সেই আবেদনটা তাকে করতে হবে সেই দেশে বসে, অর্থাৎ ব্রিটেনে বসে তাকে আবেদনটা করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, তিনি যখন দেশ ছাড়লেন, অর্থাৎ বাংলাদেশ ছাড়লেন, তিনি প্রথম কোথায় এলেন? তার যে নিয়ারেস্ট প্লেস, অর্থাৎ কাছাকাছি যে দেশ, যে পড়শি দেশ, সেখানে তিনি এলেন, ভারতে এলেন। এবং ভারতেও যে এই হাসিনা আসছেন, তার বোন আসছেন এবং তার পরিবারের কয়েকজন সদস্য আসছেন, সেই যে সময়টা জানানো সেটাও কিন্তু খুব কম সময় পেয়েছেন। সেটা গতকালই আমরা দেখেছি যে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি উল্লেখ করেছেন, খুব কম সময় আমরাও পেয়েছি যে ওখান থেকে একটা খবর পাওয়া যে হাসিনা তিনি এদেশে আসছেন, তাকে একটা রাজনৈতিক আশ্রয় দেওয়ার ব্যাপার থাকবে, তিনি কোথায় থাকবেন, তার নিরাপত্তা কী হবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে ব্রিটেনের যে অভিবাসন নীতি, সেই অভিবাসন নীতি অনুযায়ী কোনো একজন ব্যক্তি তিনি যদি রাজনৈতিক আশ্রয় চান, সাময়িক শরণার্থী হিসাবে থাকার যদি আশ্রয় চান, তাহলে তাকে প্রথম সেই দেশে বসে আবেদন করতে হবে। আর তা না হলে তিনি যখন নিজের দেশ ছেড়েছেন, নিয়ারেস্ট অর্থাৎ খুব কাছাকাছি যে দেশে তিনি নিরাপদ বলে মনে করেছেন, যে দেশে গেছেন, সেই দেশের রাজনৈতিক আশ্রয় তাকে চাইতে হবে। অর্থাৎ এই মুহূর্তে যেহেতু হাসিনা ভারতে রয়েছেন, সুতরাং ভারতে থাকার একটা রাজনৈতিক আশ্রয় চাওয়ার আবেদন তাকে করতে হবে। কিন্তু ভারতও কিন্তু এখনও তাদের দিক থেকে তাকে যে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে এবং অনির্দিষ্টকালের জন্য তিনি ভারতে থাকবেন, সেটা কিন্তু এখনও স্পষ্ট করেনি ভারত। এবং ভারত যেটা জানাচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে গতকালই আমরাই প্রথম বলেছিলাম যে তিনি ফিনল্যান্ড কিংবা রাশিয়া, এই দুটি দেশ, অর্থাৎ ইউরোপের দুটি দেশ, সেখানে কিন্তু রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন। এবং হাসিনার যে এই ফিনল্যান্ড এবং রাশিয়ার সঙ্গে কথাবার্তা, রাজনৈতিক আশ্রয়ের জন্য সরকারিভাবে যে সমস্ত প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় কিন্তু সাহায্য করছে ভারত। এবং ভারত এটা খুব স্পষ্ট করে বলে দিয়েছে যে রাজনৈতিক আশ্রয়ের ক্ষেত্রে এই মুহূর্তে ভারতে থাকার যে বিষয়টা, সেটা সরকারিভাবে কোনো কিছু স্পষ্ট না করলেও ফিনল্যান্ড বা রাশিয়াতে যাওয়ার জন্য হাসিনার যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার যা প্রক্রিয়া, তাতে কিন্তু ভারত সাহায্য করবে। এবং যতদিন না তিনি সেই আশ্রয়টা পাচ্ছেন, ততদিন তিনি ভারতে থাকতে পারবেন এবং সমস্ত নিরাপত্তা এবং সমস্ত রকম দায়-দায়িত্ব সেটা কিন্তু ভারতের। এই জায়গাতে একটু থামিয়ে জিজ্ঞেস করতে চাইবো যে এই যে তুমি যেমনটা বললে যে সেই দেশে থেকেই তাকে রাজনৈতিক আশ্রয় চাইতে হবে, এটা ইংল্যান্ডের বা লন্ডনের যে নিয়ম, কিন্তু সেই দেশে যাওয়ার ক্ষেত্রে হাসিনার বাধা কোথায়? কেন তিনি সেখানে যেতে পারছেন না?
না দেখো, বাধা আছে এটা বলা যাবে না, তার কারণ হচ্ছে তিনি রাজনৈতিক আশ্রয় পাবেন না। কিন্তু যেহেতু অভিবাসন নীতি অনুযায়ী তাদের যে নিয়ম, যে কাছাকাছি যে দেশ তাকে নিরাপদ মনে করেছে, তিনি যদি সোজাসুজি লন্ডন চলে যেতেন এবং তার সঙ্গে যদি কথা হতো এবং তিনি যদি লন্ডনে চলে যেতেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। এবার যখন তিনি লন্ডন গেলেন না এবং তিনি মনে করলেন যে নিরাপদ আশ্রয়স্থল হচ্ছে ভারত, তিনি ভারতে চলে এলেন, তাহলে তাদের অভিবাসন নীতি অনুযায়ী কিন্তু ভারতেই তাকে আশ্রয় চাইতে হবে। তিনি কিন্তু এখন আর নতুন করে ভারতে বসে তার যে রাজনৈতিক আশ্রয় চাওয়া ব্রিটেনে, সেটা কিন্তু তাদের অভিবাসন নীতি মানছে না। এবং ব্রিটেন কিন্তু এটাও খুব স্পষ্ট করেছে যে এর আগে শুধুমাত্র যে এই সমস্যাটা হচ্ছে হাসিনাকে নিয়ে তা নয়, এর আগে কিন্তু একাধিক এরকম এই ধরনের ক্ষেত্রে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে, বহু ব্যক্তিকে তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে। কিন্তু হাসিনার ক্ষেত্রে যেহেতু নিয়মটা একটু অন্য হয়েছে এবং যেহেতু বাংলাদেশ যখন তিনি ছাড়েন, তিনি যদি বাংলাদেশ ছাড়ার সময় তিনি যেমন ভারতকে সেভাবে কিছু জানাননি, খুব সংক্ষিপ্ত একটি বার্তা দিয়েছিলেন যে তিনি ভারতে যাচ্ছেন, এবং তিনি ব্রিটেনকে কিন্তু সেই সময় তিনি কিছু জানাননি, যে কারণে কিন্তু তার এই যে রাজনৈতিক আশ্রয় পাওয়া বা ব্রিটেনে যাওয়া সেটা অনেকটা আটকে যাচ্ছে। এবং যেহেতু এখন পরিস্থিতিটা অন্য, অর্থাৎ রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি যে যাচ্ছেন তা নয়, তিনি এখন পদত্যাগী প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি সদ্য প্রাক্তন হয়ে গেছেন, তিনি পদত্যাগ করেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন তাকে রাজনৈতিক আশ্রয় চাইতে হবে, কতগুলো নর্মস রয়েছে, সেই নীতি অনুযায়ী তাদের অভিবাসন নীতি অনুযায়ী ভিসা কি কোনো সমস্যা এক্ষেত্রে হতে পারে? কোনো ধরনের সমস্যাতেও কিন্তু তিনি আটকে আছেন? দেখো, পাসপোর্ট ভিসার সমস্যা এই মুহূর্তে ব্রিটেনের ক্ষেত্রে নেই, কিন্তু আমেরিকা তার পাসপোর্টটাকে কিন্তু বাতিল করে দিয়েছে, রিভোক করে দিয়েছে আমেরিকা। পরিষ্কার যেটা জানিয়ে দিয়েছেন যে হাসিনার যে পাসপোর্ট আমেরিকা যাওয়ার, সেটা কিন্তু আর রিনিউ করা হয়নি এবং সেটা বাতিল হয়েছে। কিন্তু ব্রিটেন এখনো পর্যন্ত তার পাসপোর্ট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোনো উল্লেখ করেনি। তাদের শুধু একটাই বক্তব্য যে তাদের যে অভিবাসন নীতি, সেই নীতি অনুযায়ী হাসিনা এই মুহূর্তে ব্রিটেনে কোনো রকম রাজনৈতিক আশ্রয় পাবেন না। বেশ, এর পাশাপাশি নিঃসন্দেহে যেটা বলছিলাম যে শেখ হাসিনা যেমন তিনি তার রাজনৈতিক ভবিষ্যৎ, যদিও তার ছেলে বলে দিয়েছে যে তিনি আর রাজনীতিতে থাকবেন না, কিন্তু তিনি কোথায় আশ্রয় নেবেন, কোথায় যাবেন তিনি, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। পাশাপাশি বাংলাদেশে সেখানে কিন্তু নৈরাজ্য চলছে। বাংলাদেশের সঙ্গীত শিল্পী রাহুল আনন্দর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকার ধানমন্ডির বাড়িতে হামলা হয়েছে, 3000 বাদ্যযন্ত্র পুড়িয়ে দেওয়া হয়েছে, বাড়ির আসবাব লুঠেরও অভিযোগ রয়েছে। এছাড়াও কিন্তু বলা হচ্ছে যে তাদের উপরে হামলার ঘটনা ঘটে এবং কার্যত তারা পালিয়ে বেঁচেছেন। এই জলের গান যার সৃষ্টি, সেই রাহুল আনন্দ, তিনি এখন কোথায় রয়েছেন? এবং এই যে রাহুল আনন্দ দীপেন্দ্রদা, যে তিনি তো এই আন্দোলনকে সমর্থন করে গান বেঁধেছিলেন, তাকেও হামলার শিকার হতে হচ্ছে। বাদ যাচ্ছে না কেউ, সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা, কেউ তো বাদ যাচ্ছেন না সেখানে। দেখো, এখানে কিন্তু প্রশ্ন, তাহলে আন্দোলনকারীরা কি হামলাটা চালাচ্ছে নাকি হামলার পেছনে অন্য কেউ আছে? এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে। তার কারণ রাহুল আনন্দের বাড়িতে যে হামলা হয়েছে, যে ঘটনা ঘটানো হয়েছে, এবং মাশরাফি, সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাশরাফি মোর্তজা, যে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ক্রিকেট দলের, তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, হামলা চালানো হয়েছিল। আমরা দেখেছি যে পরিচালক, তার বাড়িতেও বাংলাদেশের একজন পরিচালক হতো, নামী পরিচালক, তার বাড়িতেও এরকম ধরনের ভাঙচুরের ঘটনা ঘটে। এবং রাহুল আনন্দ যে আন্দোলনকে সমর্থন করে তিনি যে গান বেঁধেছিলেন, এবং সেখানে দাঁড়িয়ে রাহুল আনন্দের বাড়িতে যখন হামলা হলো, যখন ভাঙচুর হলো, যখন আগুন লাগানো হলো, এবং যেটা তুমি বললে যে অন্তত 3000 বাদ্যযন্ত্র সমস্ত চুরি করে নিয়ে যাওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল আনন্দের বাড়িতে হামলা কেন? এখানেই কিন্তু প্রশ্ন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এত কথা বলছে, যারা দাবি করছে কিভাবে সরকার হবে অন্তর্বর্তী সরকার, কোন কোন দাবি নিয়ে তারা আন্দোলন প্রত্যাহার করবে, এবং এখনো পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে যেহেতু পঠন পাঠনও ঠিকঠাক করে শুরু হয়নি, তাদের কিন্তু এই উত্তরটা দিতে হবে যে মানুষটা, যে সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীত শিল্পী রাহুল আনন্দ, যে গান বেঁধেছিলেন আন্দোলনের হয়ে, সেই জায়গায় তাকে আক্রান্ত হতে হলো কেন? তাহলে এই যে আন্দোলনটাকে সামনে রেখে অন্য কেউ, অন্য রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, তাদের কোথাও একটা মদত আছে, সেটা কিন্তু আবার স্পষ্ট হচ্ছে। তার কারণ রাহুল আনন্দের বাড়িতে যদি হামলা চালিয়ে থাকে কোনো আন্দোলনকারী, অর্থাৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ, সেটা হয়নি, খুব নিশ্চিতভাবে সেটা হয়নি, তাহলে হামলা চালিয়েছে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা তাদের সমর্থক। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুব স্পষ্ট হচ্ছে যে এই আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে সামনে রেখে তার পেছনে যেভাবে আন্দোলন চলেছে, বাংলাদেশকে অশান্ত করার একটা চক্রান্ত চলেছে, যে চক্রান্তের কথা কিন্তু রাহুল গান্ধী একটা বলার চেষ্টা করেছিলেন যখন সর্বদল বৈঠক হয়েছিল। তিনি যখন ব্রিফ করেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তখন রাহুল গান্ধী বলেছিলেন যে কোথাও একটা পাকিস্তানে আইএসআই এর যোগ থাকতে পারে। একদম পুরোপুরি যে উড়িয়ে দিয়েছে ভারত, সেটা কিন্তু নয়। সুতরাং কোথাও একটা যে অভিযোগ এবং
যে তোমার কূটনৈতিক মহল থেকে কিন্তু একটা একাংশ যেটা দাবি করছে, যে ছবিগুলো আসছে সেগুলো থেকে তো অনেক এই সত্যতা বা এই অভিযোগেরও একটা কোথাও কি মনে হচ্ছে যে কিছু অন্তত রয়েছে। একদমই তাই। শুধুমাত্র এই জামাত বা বিএনপি তারা যে হামলা চালাচ্ছে এবং তাদের পেছন দিক থেকে কোনো রকম মদত নেই সেটাও কিন্তু নয়। যেটা আমি বলতে চাইছিলাম যে একটা কূটনৈতিক মহল থেকে একটা বিষয় আসছে যে এই পাকিস্তানের যে আইএসআই কিংবা চীনের কোথাও একটা হাত থাকলেও থাকতে পারে, যদিও সেটা এখন সেইভাবে স্পষ্ট করে বলা যাবে না। কিন্তু এই যে দীর্ঘ আন্দোলন চললো, তার যে টাকা পয়সা, তার যে অর্থ, বিপুল অর্থ কোথা থেকে এলো, কারা মদত দিল? তাহলে কি কোনো বৈদেশিক শক্তির হাত আছে? যেটা বারবার করে কিন্তু হাসিনা অভিযোগ করেছিলেন, যেটা বারবার করে আওয়ামী লীগ সরকার অভিযোগ করেছিল। সুতরাং সেই ব্যাপারটা সামনে আসছে এবং রাহুল আনন্দের বাড়িতে যে হামলা, সেই হামলা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোথাও একটা ছাত্র আন্দোলনকে সামনে রেখে তার পেছনে কিন্তু অন্য কোনো আন্দোলন চলছে, অন্য কারো ফায়দা তোলার চেষ্টা চলছে, রাজনৈতিকভাবে ফায়দা চেষ্টা চলছে এবং তার সঙ্গে বৈদেশিক যে একটা নীতি অর্থাৎ বিদেশ নীতি বা কূটনৈতিক স্তরে যে সম্পর্ক, বাংলাদেশ ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ককে কোথাও একটা ফাটল ধরানোর কিন্তু চেষ্টা চলছে এবং সেই যেটা বারবার করে অভিযোগ সামনে আসছে পাকিস্তান কিংবা চীনের হাত থাকলেও থাকতে পারে। একদমই দেবেন্দ্র, এরই পাশাপাশি বাংলাদেশে একদিকে যেমন তদারকি সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, পাশাপাশি সেনাতেও যেমন রদবদল হয়েছে, বাংলাদেশের পুলিশেও রদবদল হচ্ছে। ঢাকার পুলিশ প্রধান হলেন মাইনুল হাসান, র্যাবের প্রধান হলেন AKM শাহিদুর রহমান। বাংলাদেশে পুলিশ কর্মীদের কর্মবিরতি চলছে, ঢাকার রাস্তাতে দেখাই মিলছে না পুলিশের, এমনকি থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, একের পর এক থানায় হামলার ঘটনা ঘটছে। এরই মধ্যে পুলিশেও বেশ কিছু রদবদল হয়েছে বাংলাদেশে। একদিকে তদারকি সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেনার পাশাপাশি বাংলাদেশের পুলিশেও চলছে রদবদল। ঢাকার পুলিশ প্রধান মাইনুল হাসান তিনি হয়েছেন, র্যাবের প্রধান হয়েছেন AKM শাহিদুর রহমান। অর্থাৎ দিব্যেন্দু, এই জায়গাতে জানতে চাইব যে কোথাও গিয়ে কি যারা আন্দোলনকারী এবং আন্দোলনকারীতে যেমন বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে, বিএনপি, জামাত অনেকেই তো জুড়ে রয়েছে, তাদের একাধিক দাবি ছিল এবং তারা বিভিন্ন থানাগুলোতে হামলা চালিয়েছে, পুড়িয়ে দিয়েছে। সেই ঘটনার পরে দেখা যাচ্ছে ঢাকা শুনছেন পুলিশ কর্মীদের দেখা মিলছে না, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই পুলিশের মধ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ কেউ রয়েছে, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে বা সেই কারণেই কি এই হামলাগুলো হয়েছে? দেখো, জিয়াউল আহসানকে যখন সরানো হলো, তাকে যখন অপসারণ করা হলো গতকাল, এই জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনি হচ্ছেন এমন একটি পদ যে পদটা তৈরি করা হয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন থাকে তখন তাদের পদটা তৈরি করা হয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, তার ডিজি করা হয়েছিল। এই ধরনের কোনো পদই ছিল না। অর্থাৎ এই যে জিয়াউল আহসান, তার বিরুদ্ধে একাধিক অপহরণ, একাধিক বিরোধী দলের বহু নেতানেত্রী তাদের আটকে রাখা এবং তাদের খুন করা পর্যন্ত এরকম কিন্তু অভিযোগ এই জিয়াউল আহসানের বিরুদ্ধে রয়েছে। এবং জিয়াউল আহসানকে যখন গতকাল অপসারণ করা হলো, জিয়াউল আহসানের আমরা জানি যে 1991 সালে তিনি কমিশন হয়েছিলেন বাংলাদেশ সেনাতে এবং তারপরে তার যে মানে উত্থান, অর্থাৎ তার যে মানে পরপর একের পর এক ধাপ পেরিয়ে যাওয়া এবং পেরিয়ে গিয়ে এমন একটা পদে যাওয়া যে পদটা কখনো ছিলই না, সেই পদটা তৈরি করা হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়, যে টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, তার ডিজি করা হয়েছিল। অর্থাৎ তার বিরুদ্ধে কোথাও একটাই যে আওয়ামী লীগ সরকার শাসনকাল এবং গত 15.5 বছর ধরে যে শাসনকাল চলেছে, সেখানে গত দুটো ভোট, সেই ভোটে 97 থেকে 98% ভোট পেয়েছে আওয়ামী লীগ। বিরোধীদের কার্যত ভোট দিতে দেওয়া হয়নি, অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এই অভিযোগটা সামনে এসেছে। এবং একাধিক এই আওয়ামী লীগ নেতা নেত্রী মন্ত্রী তাদের বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ সামনে এসেছে, স্বজন পোষণের অভিযোগ সামনে এসেছে। তাহলে এই যে সেনা এবং পুলিশ এবং প্রশাসন, তাদের কাছ থেকে কোথাও একটা তারা যে এই সরকারকে কোথাও একটা মদত দিয়েছে, এরকম একটা অভিযোগ সামনে এসেছে, যে কারণে আজকে এই জিয়াউল আহসানের মতো মেজর জেনারেলকে সরিয়ে দিতে হয় বা পুলিশের র্যাবের রদবদল হয়, পুলিশের রদবদল হয় এবং যে কারণে আজকে পরিস্থিতি যে শান্ত হওয়ার কথা বলা হচ্ছে বা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুললেও, স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুললেও সেখানে কিন্তু এখনো পঠন শুরু করা যায়নি। তার কারণ যে নিরাপত্তার যে দায়িত্বে থাকা পুলিশ, সেই পুলিশকে কিন্তু রাস্তায় দেখা যাচ্ছে না। এই রদবদলের পরেও কি শান্ত হবে? পুলিশকে দেখা যাবে? কারণ পুলিশে তো কর্মবিরতির ডাক দিয়েছে। দেখো, শুধু পুলিশ নয়, তোমাকে ছোট্ট একটু কথা জানিয়ে রাখি যে এই মুহূর্তে একটা আপডেট, সেটা হচ্ছে বাংলাদেশের যে ব্যাংক, সেই ব্যাংকে যখন আজ ব্যাংক খোলে, সেই সময় যে সমস্ত কর্মী যারা ওখানে ছিলেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন যে এই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই দুর্নীতির অভিযোগে এই ব্যাংকের যারা শীর্ষকর্তা তাদের পদত্যাগ করতে হবে এবং কার্যত
ডেপুটি গভর্নর সহ 6 শীর্ষকর্তা সাদা কাগজে সই করে তাদের পদত্যাগ করতে হয়েছে। অর্থাৎ কোথাও বারবার বিরোধীরা যে অভিযোগটা করেছিল যে এই সরকারের মধ্যে কোথাও একটা দুর্নীতির একটা ঘুলপোকা বারবার করে সেটাকে খেয়েছে সরকারটাকে, সেই দুর্নীতির অভিযোগগুলো সামনে আসছে। এবং আজকে এই বাংলাদেশ ব্যাংকের যে ডেপুটি গভর্নর তার সঙ্গে আরও 5 জন শীর্ষকর্তা তাদের পদত্যাগ করতে হয়েছে, সাদা কাগজে মুচলেখা দিতে হয়েছে। সুতরাং এই জায়গায় কিন্তু খুব পরিষ্কার যে আজকে পুলিশ যদি কর্মবিরতি শুরু করেছে, সেখানে দাঁড়িয়ে যে নিরাপত্তা, গোটা দেশের নিরাপত্তা, সেই নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেই নিরাপত্তা ফিরিয়ে আনার দায়িত্ব কার? সেই নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে যখন অন্তর্বর্তী সরকার গঠন হয়ে যাবে। সেই অন্তর্বর্তী সরকার যখন কাজ শুরু করবে এবং সেনা যখন তাদের পাশে থাকবে, তখন কিন্তু আস্তে আস্তে এই অশান্তির আঁচটা কমবে বা যে সমস্ত বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে, হিংসা চলছে, সেটা হয়তো অনেকটা স্বাভাবিক হবে, সেগুলোকে নিয়ন্ত্রণে আনা যেতে পারে। বেশ, নিঃসন্দেহে বাংলাদেশের যে পরিস্থিতি, সর্বস্তরেই কিন্তু একটা ক্ষোভ বিক্ষোভ এবং সর্বস্তরেই দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয়েছে এমন একটা অভিযোগ, এবং সে কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে দিকে দিকে এই বিক্ষোভ, প্রতিবাদ এবং সেখানে এখনও নৈরাজ্য চলছে, আন্দোলন। কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের বাড়িতে, সঙ্গীত শিল্পীর বাড়িতে হামলার ঘটনাও ঘটছে। আমরা এই খবরের দিকেই নজর রাখবো, এই খবরেই থাকবো একটা ছোট্ট বিরতির পরে, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ঢাকায় ফিরতে পারেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বর্তমানে প্যারিসে রয়েছেন মোহাম্মদ ইউনূস এবং আজই জানা যাবে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ তালিকা। এবং সেনা শাসনেও শান্ত হচ্ছে না যেখানে বাংলাদেশ, সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের কাছে কার্যত চ্যালেঞ্জ সেখানকার এই নৈরাজ্য বন্ধ করা এবং পরিস্থিতি শান্ত করা। এই বিষয়গুলো নিঃসন্দেহে রয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদের সামনে বড় চ্যালেঞ্জ। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। অ্যাসাইনমেন্টের দীপেন্দু ঘোষ হচ্ছে। দীপেন্দু, যে কথাগুলো আমরা বলছিলাম এতক্ষণ ধরে, যে পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে চলছে, মোহাম্মদ ইউনূস তিনি এই তদারকি সরকারের প্রধান হচ্ছেন, তার কাছে তো বড় চ্যালেঞ্জ। দেখো, মোহাম্মদ ইউনূস কিন্তু আমাকে ভুললে চলবে না যে মোহাম্মদ ইউনূস কিন্তু যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ, সেই মোহাম্মদ ইউনূসও কিন্তু তাকে জেল খাটতে হয়েছে এই আওয়ামী লীগ সরকারের সময় এবং দুর্নীতির অভিযোগে। ঠিক আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছেন, তিনি এই মুহূর্তে, যেটা তুমি বললে যে প্যারিসে রয়েছেন, তার ছোট একটা অস্ত্রোপচার হয়েছে, তিনি ভালো আছেন। তিনি আজ রাতে কিংবা আগামীকাল সকালে তিনি বাংলাদেশ ফিরবেন এবং তারপরে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের সঙ্গে কথা বলবেন, রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন, সেনার সঙ্গে কথা বলবেন। তারপরে এই অন্তর্বর্তী সরকারের যে গোটা রূপরেখাটা, অর্থাৎ আর কারা কারা সদস্য থাকছেন, কে কে থাকবেন, কোন দল থেকে, রাজনৈতিক দল থেকে কেউ থাকবে কিনা, বা গোটাটাই সুশীল সমাজের এই অন্তর্বর্তী সরকার হবে কিনা, সেটা একটা বিষয়, সেটা আলোচনার সাপেক্ষ, এখন আলোচনা চলছে। কিন্তু এই মোহাম্মদ ইউনূস, যিনি এমনিতে তিনি যেভাবে বাংলাদেশে তার যে কার্যকলাপ বা তিনি যেভাবে পরিচিত, যে যখন নোবেল শান্তি পুরস্কার তিনি পেলেন এবং তারপরে যখন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তার সঙ্গে তিনি বেশিরভাগ সময় বিদেশে থাকেন যদিও, কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন সুশীল সমাজ একটা বড় ভূমিকা নিচ্ছে, কোথাও একটা এই অভিযোগটা উঠছিল যে হিংসাটা হচ্ছে, অর্থাৎ গোটা বাংলাদেশ যেভাবে বিভিন্ন জেলাতে যে হিংসার ঘটনা ঘটছে, সেখানে কোথাও এই বিএনপি বা জামাত ঢুকে পড়েছে এবং তারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। যখন এই বিষয়টা সামনে চলে এলো, তখন কিন্তু খুব সুচারুভাবে এবং খুব সুকৌশলে এটা স্থাপন করার চেষ্টা চললো যে যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন তিনি বৈঠক করলেন, সেখানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি এবং তার সঙ্গে কিন্তু সুশীল সমাজও তাদের প্রতিনিধিরা ছিল। অর্থাৎ কোথাও একটা দেখানোর চেষ্টা যে কোনো বিএনপি কিংবা জাতীয় পার্টি বা অন্য রাজনৈতিক দল যারা বিরোধী আসনে ছিল, সেই বিরোধী রাজনৈতিক দলের দিক থেকে কাউকে এই মাথায় বসানো হচ্ছে না, অন্তর্বর্তী সরকারের মাথায় বসানো হচ্ছে না। এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের প্রথম থেকে যেটা দাবি যে এমন একটা সরকার তৈরি করতে হবে যে সরকারটাকে আমরা রূপরেখা তৈরি করে দেবো। অর্থাৎ তারাও কিন্তু কোথাও বিএনপি কিংবা জাতীয় পার্টি বা অন্য যে সমস্ত রাজনৈতিক দল, তাদেরও একটা সময় পরে কিন্তু এটা ঠিক হবে যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই যে গোটা আন্দোলনটা হয়েছে, কোথাও একটা কিন্তু মনে করা হচ্ছিল যে নাহিদ ইসলাম অন্যতম সমন্বয়ক, তিনি কিন্তু এই গোটা ছকটা, অর্থাৎ আন্দোলনটা কিভাবে পরিচালিত হবে, কিভাবে আন্দোলন হবে, কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কীভাবে সংগঠনটাকে তৈরি করা হবে, তারপরে যে আন্দোলনটা সংগঠিত করা হবে, সেটা কিন্তু কোথাও একটা ছকটা ছিল এই নাহিদ ইসলামের। কিন্তু তিনি অত্যন্ত সুকৌশলে, অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে এমনভাবে পুরো জিনিসটাকে তিনি তৈরি করেছেন, রূপরেখাটা তৈরি করেছেন, যেখানে কিন্তু কোথাও একটা মনে হবে না যে কোনো রাজনৈতিক দলের মদত রয়েছে বা কোনো রাজনৈতিক দল এই সরকারে মাথায় থাকবে এবং তারা গোটা দেশটা পরিচালনা করবে। সুতরাং যদি
সেনা থাকবে সঙ্গে, অবশ্যই থাকবে। এই অন্তর্বর্তী সরকারের যদি মাথাতে তার প্রধান উপদেষ্টা যদি মোহাম্মদ ইউনূস হন এবং একাধিক যারা সমাজের বিশিষ্টজন, সুশীল সমাজ যেটাকে বলা হয় সুশীল সমাজ, সেই সমাজের মানুষ যদি এই সরকারে থাকে তাহলে কোথাও একটা গ্রহণযোগ্যতা অনেক বাড়বে। কিন্তু তাদের পুলিশ এবং সেনা এদের কিন্তু তাদের মধ্যে একটা সমন্বয় করে গোটা দেশ চালাতে হবে। কারণ তাদের কাজে সবথেকে বড় চ্যালেঞ্জ, অন্তর্বর্তী সরকারের কাজে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে গোটা বাংলাদেশকে শান্ত করা। এবং যেটা রাষ্ট্রপতি খুব পরিষ্কারভাবে বলেছেন যে অন্তর্বর্তী সরকার গঠনের পর সাধারণ নির্বাচনের দিকে এগোতে হবে। অর্থাৎ তাদের এই যে অন্তর্বর্তী সরকার, তাদের কাছে কিন্তু এই চ্যালেঞ্জটাও রয়েছে যে কত দ্রুত আমরা এই বাংলাদেশকে পরিস্থিতি শান্ত করে আমরা নির্বাচনে দিয়ে যেতে পারবো। একদমই। অনেক ধন্যবাদ দিব্যেন্দু। কথা বলছিলাম অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষের সঙ্গে। দিব্যেন্দু যেমনটা বললো, নিঃসন্দেহে মোহাম্মদ ইউনূসের কাছে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু মোহাম্মদ ইউনূস যদি বাংলাদেশের এই তদারকি সরকারের প্রধান হবেন তখন ভারত বাংলাদেশের সম্পর্ক ঠিক কী হতে পারে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। বাংলাদেশে যে মহিলাদের ক্ষমতায়ন ঘটেছে এবং একটা নিঃশব্দ বিপ্লব ঘটে গেছে গরিব মানুষকে নিয়ে, সেই গ্রামীণ ব্যাংক, যে গ্রামীণ ব্যাংকই নোবেল প্রাইজ পেয়েছিল শান্তিতে 2005 সালে, তিনি তার পুরোদা, তিনি হাসিনা সরকারের নানান ক্ষোভের মুখে পড়েছিলেন। ওনার বিরুদ্ধে নানান কেস করা হয়েছিল। তো যাই হোক, তো সেই মানুষটাকে আবার ডাকা হয়েছে, ছাত্ররা ডাকছে, কেননা স্বচ্ছ ভাবধারার মানুষ বাংলাদেশে এই মুহূর্তে যারা আছেন তাদের মধ্যে উনি অন্যতম। এখন চিকিৎসার জন্য বিদেশে হয়তো আছেন, হয়তো যে কোনো দিনই ফিরবেন। তো ওনাকে নিয়ে একটা হচ্ছে যে আর্মিও যেটা ভাবছে যে হট করে আর্মির কারোকে প্রেসিডেন্ট করলে সবাই ভাববে সামরিক অভ্যুত্থান ঘটেছে এবং সেটা গণতন্ত্রের পক্ষে একটা খারাপ সিগন্যাল। আমেরিকা বা যারা গণতন্ত্রের পক্ষে বারবার কথা বলে তারা হয়তো আমেরিকার ঋণ কমে যেতে পারে ইত্যাদি নানান কথা ভেবে সামরিক বাহিনী নিজেদের লোককে রাখেনি। এখন দেখা যাচ্ছে যে বেগম জিয়াকেও ছাড়া হয়েছিল। অনেকেই মনে করছিলেন যে বেগম জিয়াকে হয়তো প্রধানমন্ত্রী করা হতে পারে, কিন্তু সেখানেও তাহলে একটা পরিকল্পনার ছাপ থেকে যায় যে বিএনপি এবং জামাতের একটা গোষ্ঠী হয়তো এরকম একটা পরিকল্পনার ক্ষমতায় আসছে। এবং এখনো পর্যন্ত ছাত্র আন্দোলনে যারা পুরোদা সমন্বয়ে যারা রয়েছে তারা তো কোনো রাজনৈতিক দল নয়। তারা এখনো যেহেতু তারা একটা বিপ্লব সেখানে ঘটিয়েছে, গণ অভ্যুত্থান তারা ঘটিয়েছে, পেছনে যারাই থাকুক না কেন, এবং তাদেরকে এক্ষুনি ফেলে রাখা যাবে না। এবং তাদের দাবি অনুযায়ী মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে উনি তো সেভাবে রাজনীতির কোনোদিন লোক ছিলেন না। তার পক্ষে এই বিভিন্ন ধরনের লোককে নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট উনি একা থাকবেন না, নানান জন থাকবে এবং তাদের সবাইয়ের সঙ্গে সমন্বয় সাধন করা এবং রাজনৈতিক যাদের স্বার্থ আছে তাদের নিয়ে চলা। আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে গ্রামীণ ব্যাংকে কাজ করেছি, তাতে আমার মনে হয়েছে ওনার যে ধরনের স্বচ্ছ ভাবমূর্তি এবং ওনার যে পার্সোনালিটি, তার সঙ্গে এটা বোধহয় খাপ খাবে না। অশান্ত বাংলাদেশ, সতর্ক নয়াদিল্লি। এখনও কার্যকর ঢাকায় ভারতীয় হাই কমিশন। সিনিয়র কূটনীতিবিদরা তারা ঢাকাতেই রয়েছেন। সূত্র মারফত জানা যাচ্ছে ভারতীয় কূটনীতিবিদদের পরিবারকে ফেরানো হয়েছে, অপরিহার্য নয় এমন কর্মীদেরও ফেরানো হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সিনিয়র কূটনীতিবিদরা ঢাকাতেই রয়েছেন, সূত্র মারফত জানা যাচ্ছে। এখনও কার্যকর ঢাকায় ভারতীয় হাই কমিশন। সিনিয়র কূটনীতিবিদরা ঢাকাতেই রয়েছেন বলে জানা যাচ্ছে। ভারতীয় কূটনীতিবিদদের পরিবারকে ফেরানো হলো, পাশাপাশি অপরিহার্য নয় এমন কর্মীদেরকেও ফেরানো হয়েছে। এখন সময় আরও একটা বিরতির, ফিরব বিরতির পর, সঙ্গে থাকবেন। 140 কোটি ভারতীয়ের স্বপ্নভঙ্গ। অলিম্পিক্সে ভিনেস ফোগটকে বাতিল ঘোষণা। 100 গ্রাম, মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল ঘোষণা করেছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি। ফাইনালে নামার আগেই ছিটকে গেলেন ভিনেস ফোগট। ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তি রয়েছেন। জাতীয় কুস্তি সংস্থাকে দুষলেন ভিনেসের শ্বশুর। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ভিনেস ফোগট তিনি ফাইনালে নামতে পারলেন না। তাকে ঘিরে 140 কোটি ভারতবাসী সোনার স্বপ্ন দেখছিল যে ফাইনালে যখন উঠে গিয়েছেন হয়তো সোনা জিতে আসবেন তিনি, কারণ ভারত অলিম্পিক্সে এখনও পর্যন্ত একটিও সোনা বা রূপো মেডেল পায়নি। তিনটি ব্রোঞ্জ পেয়েছে শুটিংয়ে, কিন্তু মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে ভিনেস ফোগটকে।
আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি তাকে ফাইনালে নামতে দেয়নি। ফাইনালে নামার আগেই ছিটকে গেলেন ভিনেস ফোগাট। ডিহাইড্রেশনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ভিনেস ফোগাট। বক্সার বিজেন্দর সিং কি বলছেন শুনবো। हमने कभी सुना नहीं था, कभी देखा नहीं था। आई पार्टिसिपेटेड इन 3 ओलंपिक्स और मैंने अपने साथियों से बात की, मेरे जो बॉक्सर थे, जो रेसलर फ्रेंड्स हैं, उन सब से बात की। तो उन्होंने कहा यार ऐसे तो नहीं होता, लाइक 100 ग्राम में आपको निकाल दिया जाता है। बिकॉज जैसे गेम में बहुत सारे लोगों को टेक्निकल चीज़ें होती हैं नहीं मालूम। जैसे 2 वेट मशीन होती है वहाँ पे, और उस पर आप जाके फर्स्ट जो ट्रायल वेट होता है उसके ऊपर आप चेक करते हैं कि आपका कितना वेट है। वहाँ पर अपना वेट देते हैं, उसके बाद फाइनल वेट के लिए जाते हैं। तो 100 ग्राम कहते आप होने के बाद उसको एक मौका मिलता है कि लाइक आप 30 मिनट ले लीजिए, आपको आप रिड्यूस करके आ जाइए, आपका दोबारा वेट हो जाएगा। दैट्स नॉट अ बिग डील। लेकिन उसको डिस्क्वालीफाई करना तो एक बहुत एक हार्ड एक डिसीजन है किसी एथलीट के ऊपर। और इस तरह की बर्ताव आई थिंक मुझे नहीं मालूम कि लाइक क्यों किया गया है। बिकॉज हमने अभी तक 3 जिंदगी में ओलंपिक है, हमने कभी नहीं सुना, कभी नहीं देखा, लेकिन पहली बार ऐसा हुआ है, वो भी स्पेशली हमारे हिंदुस्तान के एथलीट के साथ कि उसको निकाल दिया गया, उसको कोई मेडल भी नहीं मिलेगा। तो ऐसा नहीं होता। तो कहीं ना कहीं ये पता नहीं किसने किया है, क्यों किया है। तो हिंदुस्तान के अगेंस्ट हमें लगता है कोई ना कोई साथ। এই নিয়ে সমাজবাদী পার্টির নেত্রী ডিম্পল যাদব কি বলছেন, পাশাপাশি বিজেপি নেতা মনোজ তিওয়ারি তিনি কি বলছেন শুনবো। बहुत बड़ा झटका लगा है पूरे देश को, सभी युवाओं को और सभी को, क्योंकि हमारी एक्सपेक्टेशंस बहुत ज़्यादा थी। और मैं समझती हूँ इसमें उच्च स्तरीय जांच होनी चाहिए कि जो डिस्क्वालिफिकेशन हुआ है वो आखिर क्यों हुआ है, क्योंकि उन्होंने लगातार मैचेस खेले हैं और वो फाइनल्स तक पहुंची हैं। तो ये 100 ग्राम का जो ये की वजह से डिस्क्वालीफाई करा गया है, तो मैं समझती हूँ कि सरकार को इसके ऊपर बयान जारी करना चाहिए और उसकी पूरी कि हम तो सॉक्ड हैं और हम बहुत परेशान भी हैं जब से ये समाचार आया, क्योंकि हमें तो ये आशा जगी थी कि इस बार इस हमारी बेटी बहन विनेश फोगाट से हमें गोल्ड की उम्मीद थी। मगर अचानक ऐसा समाचार आना कि उसको डिस्क्वालीफाई कर दिया गया, इससे हम भी शॉक्ड हैं। मुझे लगता है पूरा देश शॉक्ड है, सभी लोग इसकी चिंता कर रहे हैं। प्रधानमंत्री जी का भी अभी ट्वीट आया है और हर स्तर पे इसको हमें हर फोरम पे उठाना भी है इस विषय को। लेकिन अब बड़े सैड है हम सब कि विनेश फोगाट को डिस्क्वालीफाई कर दिया गया। ভিনেস ফোগাটকে বাতিল ঘোষণা আইওসির। আইওএর প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে কথা নরেন্দ্র মোদীর। যাবতীয় তথ্য নিলেন প্রধানমন্ত্রী। ভিনেসের বিষয়ে কড়া প্রতিবাদ জানাতে বলেছেন প্রধানমন্ত্রী। ভিনেসের পাশে দাঁড়িয়ে পোস্ট প্রধানমন্ত্রীর। পোস্টে তিনি লিখেছেন, আপনি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন, আপনি প্রত্যেক ভারতীয়দের জন্য গর্ব, আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রী। ভিনেস ফোগাটের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ইতিমধ্যেই আইওর প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে কথা বলেছেন, যাবতীয় তথ্য নিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে আপনি চ্যাম্পিয়নদের মধ্যে চ্যাম্পিয়ন, আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন, আপনি প্রত্যেক ভারতীয়দের জন্য গর্ব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অলিম্পিক্সে ভিনেস ফোগাটকে বাতিল ঘোষণা। লোকসভায় ভিনেস প্রসঙ্গে সরব বিরোধী সাংসদরা। লোকসভাতে সরব হচ্ছেন বিরোধী সাংসদরা। যেভাবে ভিনেস ফোগাটকে অলিম্পিক্সে বাতিল ঘোষণা করা হয়েছে, তাদের বক্তব্য যে জাতীয় নায়কদেরকে রক্ষা করতে পারছে না মোদী সরকার। এক্ষেত্রে মোদী সরকারের বিরুদ্ধে শিথিলতারও অভিযোগ। তবে অনেকে আবার বলছেন, বিরোধীরা অনেকে বলছেন যে কোথাও গিয়ে অন্তর্ঘাত হয়ে যায়নি তো, কারণ এই ভিনেস ফোগাটকেই দেখা গিয়েছিল প্রতিবাদ করতে সরকারের বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। ব্রিজভূষণ শরণ সিং তাকে যখন এই
যারা রেসলাররা বলেছিলেন যে মহিলা রেসলারদের সঙ্গে দুর্ব্যবহার করেন এই ব্রিজভূষণ শরণ সিং, শ্লীলতাহানির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল, রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গিয়েছিল এই ভিনেস ফোগাটকে। ফলত অনেকেরই বক্তব্য যে কোথাও গিয়ে অন্তর্ঘাত করা হয়নি, তো অনেকেই এমন একটা আশঙ্কা প্রকাশ করছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে। গৌতম দা, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছ থেকে, যে ভিনেস ফোগাট যিনি সাধারণত 53 কেজি ইয়েতে নেমে থাকে, ইভেন্টে নেমে থাকেন, কিন্তু তিনি ওজন কমিয়ে 50 কেজিতে নেমেছেন, কিন্তু কি এমন হলো যে ফাইনালে গিয়ে তাকে বাতিল ঘোষণা করা হলো? এই বিষয়টা একটু বুঝতে চাইব প্রথমেই। ইউজুয়ালি কোয়ালিফাইং রাউন্ডে দুটো প্রসেস থাকে। একটা শুরুতে জাজ করা হয় যে তোমার ওয়েটটা কত আছে প্রিলিমিনারিজের আগে, আরেকটা তারপর তুমি যখন এগো তখন জাজ করা হয় যে তোমার কত ওয়েটটা আছে। প্রথম ওয়েটটাতে ভিনেস ফোগাট তখন অ্যাবসলিউটলি ঠিক ছিলেন, কিন্তু যখন সেমিফাইনাল ম্যাচটা তার চলছিল সেই সময় প্রচুর জল খান, মাঝখানে জল এবং লিকুইডস খান, এতে অনেকটা ওয়েটটা বেড়ে যায় এবং সেই ওয়েটটা বেড়ে যাওয়ার জন্যে তিনি খুব কনসার্ন ছিলেন। কনসার্ন থাকার জন্য কী করেছেন, মাঝরাত্রে উঠে স্কিপিং শুরু করেন। ভাবাই যায় না, কারণ এই স্পোর্টসে এই কেজির এই ইয়েটা মাপটা এত ক্রুয়েল, এত ব্রুটাল। মাঝরাতে স্কিপিং করেন, দৌড়ন, সকালে উঠে ট্রেডমিলে দৌড়ন, বিভিন্ন এক্সারসাইজ করেন। ফাইনালি যখন দেখা গেল যে তার ওয়েটটা 100 কেজি বেশি, তিনি চুল কেটে ফেলতে রাজি ছিলেন। চুল কেটে ফেলেও তারপর দেখা গেল 100 গ্রাম বেশি ধরা পড়ে, তারপরেও 100 গ্রাম বেশি। এবার দেখো, বক্সার যোগেন্দর সিং যেরকম, বিজেন্দর সিং যেরকম বলেছেন যে এটা কনস্পিরেসি, এরকম ভারতীয় অ্যাথলিটদের নিয়ে হয়েছে, পৃথিবীর কোথাও কোনো অ্যাথলিটদের নিয়ে হয় না। তুমি যদি জাস্ট রুলস জিজ্ঞেস করো আমাকে, আমি বলবো স্পোর্টসের রুলটা খুব ব্রুটাল, যে তোমাকে ওই 100 কেজি যদি বেশি তুমি চলে যাও, 100 গ্রাম, তাহলে তুমি একটা অন্যায় সুবিধে ভোগ করছো তোমার অপোনেন্টের সঙ্গে, বিকজ তুমি তখন তোমার যে বডি ওয়েট সেখানে থাকছো না। তো সেই জন্যে এটা একটা পুরো সোপ অপেরার মতো হয়ে গেল অ্যাকচুয়ালি। একদমই। গৌতম দা, এই অলিম্পিকে দেখা যাচ্ছে একের পর এক বিতর্ক। আমরা দেখেছি যে লিঙ্গ নির্ধারণ নিয়ে একটা বিতর্ক, তারপরে ভিনেস ফোগাটকে এভাবে বার করে দেওয়া। অনেকেই, আমি বলছি বিরোধী রাজনৈতিক দলগুলো, তারা বলছে কোথাও গিয়ে অন্তর্ঘাত নেই তো, কারণ এই ভিনেস ফোগাটকে দেখা গিয়েছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে, তিনি আন্দোলন করেছেন। বিরোধীরা বলছে যে কেন্দ্রীয় সরকারে একটা শিথিলতা রয়েছে কোথাও গিয়ে। আমার মনে হয় না। তাহলে তো তোমায় ধরে নিতে হবে যে মোদী সরকার আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে নিয়ন্ত্রণ করেন। আমার মনে হয় না সেটা এক্ষেত্রে গ্রহণযোগ্য বলে। তুমি বলতে পারো যে ভারতের বিরুদ্ধে এটা কনস্পিরেসি কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু এখানে তুমি যদি জিজ্ঞেস করো যেটা ওই 40 দিন পথে বসেছিলেন বলে এটা হয়েছে, আমি বলবো সেটা একটু বেশি বাড়াবাড়ি, কারণ এই ক্ষেত্রে মোদী সরকার কি করে ওদের নিয়ন্ত্রণ করবে। কিন্তু দীনেশ ফোগাটে আমি বলবো সব মিলিয়ে স্টোরিটা অবিশ্বাস্য। আমি দেখছিলাম আজকে কাগজে একজন লিখেছেন জোয়ান অফ আর্কের মতো, আমার মনে হয় মিল্টনের প্যারাডাইজ লস্টের মতো, যে একটা পৃথিবী 40 দিন পথে হাঁটু অপারেশন করিয়ে ফেরত এলেন অলিম্পিকে, 3rd অলিম্পিক, এত কষ্ট করে রাজপথে থেকে লড়াই করে এলেন, এসে জিতলেন, এবং জিতলেন মানে সেমিফাইনালে একদম পুরো অপোনেন্টকে নোওয়্যার করে দিলেন, করে দিয়ে আবার এরকম একটা ক্রুয়েল তার উপরে নেমে এলো যে স্বর্গটা হাতে পেয়েও হাতছাড়া হয়ে গেল, এবং তারপরে তিনি হাসপাতালে ভর্তি হলেন। এত চেষ্টা করলেন, আবার বলছি স্কিপিং করলেন, ট্রেডমিলে দৌড়লেন, একজন পার্টনার নিয়ে আলাদা করে দৌড়লেন, নিজে একা দৌড়লেন, এবং ফাইনালি চুল কেটে ফেললেন। তাতেও দেখা গেল যে 100 কেজির যে 100 গ্রামের যে ডিফারেন্সটা সেটা তিনি পূরণ করতে পারছেন। এবার এক্ষেত্রে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এক্ষেত্রে রিল্যাক্স হতে পারতো কি পারতো না সেটা তো তদন্ত সাপেক্ষ, সময় সাপেক্ষ। কিন্তু তুমি যদি যা স্পোর্টসের রুল জিজ্ঞেস করো, ইন্টারন্যাশনাল স্পোর্টস ইজ ভেরি ভেরি ব্রুটাল। সেখানে এই ওয়েটে ওয়ার্ল্ড কাপ যখন হয় তখন কিন্তু 2 কেজি এক্সট্রা অনেক সময় একটা প্রভিশন থাকে, ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট যখন হয়। অলিম্পিক্সে সেটা নেই। এবার অ্যাকচুয়ালি কি হয়েছে আমরা পরে জানবো, কিন্তু যদি শুধু নিয়ম হয় তাহলে এটা কারোরই কিছু করার নেই, দুর্ভাগ্য ছাড়া কিছু বলার নেই। এবং ভারতের অলিম্পিক ইতিহাসে কেন, ভারতীয় স্পোর্টসের ইতিহাসে সর্বকালের সবচেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা। একদমই। গৌতম দা, এই জায়গাতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আইওএর প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন, গোটা বিষয়টি প্রতিবাদ জানাতে বলেছেন, কিন্তু এখন আর প্রতিবাদ জানিয়ে আদৌ কি কিছু হবে? অলরেডি নিয়ম অনুযায়ী সেমিফাইনালে যাকে এত সহজে হারিয়েছিলেন
সে এখন রূপজয়েতে সেই আমেরিকার রেসলারের প্রতিদ্বন্দ্বী হিসেবে চলে গেছেন এবং ফাইনালটা আজকে ধরো আর কয়েক ঘন্টার মধ্যে সম্ভবত ভারতীয় সময় 10:45 ফাইনাল শুরু হওয়ার কথা, ফাইনালটা হয়েই যাবে। আগামী 2-1 ঘন্টায় যদি কিছু না হয় এটা কিছু হবে না এবং অলরেডি বিনেশ ফোগাট তিনি চলে গেছেন হসপিটালে, আর এটা ফিরবে বলে মনে হয় না আনলেস তার এই জীবনের মতোই কোনো চমকপ্রদ ঘটনা আবার যদি আগামী 2-1 ঘন্টা অপেক্ষায় থাকে। বেশ, অনেক ধন্যবাদ গৌতমদা। নিঃসন্দেহে গৌতমদা যেমনটা বলছিল যে সত্যিই যদি কিছু এই 2-1 ঘন্টাতে কিছু হয় তাহলে যদি আবারও বিনেশ ফোগাট তিনি এই যে সোনার স্বপ্ন তিনি একদম শেষ মুহূর্তে গিয়ে হাতছাড়া করেছিলেন সেটা যদি আবারও হয়, 140 কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। বিনেশ ফোগাট তিনি এই মুহূর্তে ডিহাইড্রেশনে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন বিরোধীরা বলছে কোথাওকে অন্তর্ঘাত করা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে বিনেশ ফোগাটের পাশেই তিনি রয়েছেন, তিনি আরও শক্তিশালী হয়ে লড়াইয়ে ফিরে আসুন, এটাই চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য তিনি ঠিক কি বলছেন এই বিষয় নিয়ে শুনব। जहां तक उनकी तैयारी हेतु सहायता का प्रश्न है, भारत सरकार ने विनेश फोगाट की उनकी आवश्यकता के अनुसार हर संभव सहायता प्रदान की है। उनके लिए पर्सनल स्टाफ भी नियुक्त किए गए हैं जो अपने क्षेत्र के विशेषज्ञ हैं। उनके साथ हंगरी के विख्यात कोच ओलेर अकोस और फिजियो अश्विनी पाटिल हमेशा रहते हैं। इनको ओलंपिक के लिए इनके अतिरिक्त व्यक्तिगत सहायक स्टाफ जैसे विभिन्न स्पारिंग पार्टनर्स, स्ट्रेंथ ऑफ कंडीशनिंग विशेषज्ञ के लिए वित्तीय सहायता प्रदान की गई, जिसका विवरण इस प्रकार है। ओलेर अकोच कोच के रूप में उसके साथ थे, वैन पैट्रिक लॉम्बार्ड स्ट्रेंथ और कंडीशनिंग विशेषज्ञ, अश्विनी जीवन पाटिल फिजियोथेरापिस्ट, मयंक सिंह गरिया स्ट्रेंथ और कंडीशनिंग विशेषज्ञ, शुभम और अरविंद स्पारिंग पार्टनर। इनको पेरिस ओलंपिक चक्र के लिए कुल 70,45,775 की वित्तीय सहायता दी गई है। इस मामले को लेकर भारतीय ओलंपिक संघ ने अंतर्राष्ट्रीय कुश्ती संघ से कड़ा विरोध भी दर्ज किया है। नेशनल भारतीय ओलंपिक संघ की अध्यक्षा पीटी उषा भी अभी पेरिस में है। प्रधानमंत्री जी ने स्वयं उसके साथ बातचीत करके उचित कार्यवाही करने के लिए, उचित एक्शन लेने के लिए भी उसको कहा गया है। এদিকে বিনেশ কাণ্ডে সরব বিরোধীরা বিনেশ এমনিতেই বাতিল হলেন নাকি পদক জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চ স্তরে অন্তর্ঘাত হলো? রহস্য থাকছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষের সেই পোস্ট দেখাতে বলবো। কুণাল ঘোষ তিনি সন্দেহ প্রকাশ করছেন যে বিনেশ ফোগাট তিনি কি এমনিতেই বাতিল হয়ে গেলেন নাকি পদক জিতলে মোদি কোম্পানির মুখ পুড়ত, তাই সর্বোচ্চ স্তরে কোথাও গিয়ে একটা অন্তর্ঘাত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। এ বিষয় নিয়ে কথা বলবো। দেবজ্যোতি ঘোষ রয়েছেন। দেবজ্যোতি, এক্ষেত্রে কুণাল ঘোষ যে টুইট করেছেন, দল কি এই কুণাল ঘোষের যে মত সেই মতকে সমর্থন করে? দেখো, সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদরাও কিন্তু লোকসভাতে তারা সরব হয়েছেন। কারণ যেইরকম সর্বোচ্চ পর্যায়ে কি এখানে কোনো অন্তর্ঘাত হয়েছে বা কি রহস্য আছে, সেই রহস্য সামনে আনা হোক বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। যেভাবে 140 কোটি 42 কোটি মানুষের স্বপ্ন ভঙ্গ হয়েছে তা নিয়ে কিন্তু দেশ জুড়ে একটা জল্পনা তৈরি হয়েছে যে বিনেশ কি এমনিতেই বাতিল হলেন নাকি এর মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে। সেই কথাই তারা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলতে চেষ্টা করা হচ্ছে। এবং সেখানে কুণাল ঘোষ যেটা বলেছেন, যদি তিনি জয়লাভ করতেন তাহলে কি নরেন্দ্র মোদীর মুখ পুড়ত বলে তীব্র কটাক্ষ তিনি করেছেন। অর্থাৎ বিনেশ কাণ্ডে কিন্তু সরব বিরোধীরা একজোট হয়ে কিন্তু বিনেশের পাশে দাঁড়িয়েছেন। কারণ এই বিনেশ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম। কারণ কুস্তিগীরদের নিয়ে যখন আন্দোলন হয়েছিল দিল্লির উপকণ্ঠে, তখন তার সঙ্গে ঝাড়খণ্ডায় অকথ্য অত্যাচার হয়েছিল, তা নিয়ে কিন্তু গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছিল। এবং তার সঙ্গে সাক্ষী মালিকের যে লড়াই, এই লড়াই কিন্তু গোটা দেশের মানুষ জেনেছেন। সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই টুইট অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। যদি বিনেশ ফোগাট জিততেন তাহলে কি নরেন্দ্র মোদীর মুখ পুড়ত বা মাথা নিচু হতো নাকি এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে,
কি রহস্য আছে, বোঝা গিয়েছে সেই দেবজ্যোতি, রহস্য- অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। এদিকে ভিনেশ ফোগাট ইস্যুতে বিরোধীদের ওয়াকআউট, মোদী সরকারের বিরুদ্ধে তোপ। ভিনেশ ফোগাট ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে শিথিলতার অভিযোগ, জাতীয় নায়কদের রক্ষা করতে পারছে না মোদী সরকার। ফোগাট ইস্যুতে আরও কড়া অবস্থান নেওয়া উচিত ছিল, ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদের। ভিনেশ ফোগাট ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে তো বিরোধীদের ওয়াকআউট করে তারা সংসদ, এবং ফোগাট ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে শিথিলতার অভিযোগ নিয়ে এসেছে বিরোধীরা। জাতীয় নায়কদের রক্ষা করতে পারছে না মোদী সরকার। ফোগাট ইস্যুতে আরও কড়া অবস্থান নেওয়া উচিত ছিল, ষড়যন্ত্রেরও অভিযোগ করছেন বিরোধীরা। দেবজ্যোতি ঘোষ হচ্ছেন। দেবজ্যোতি, কিছুক্ষণ আগেও যেটা বলছিলাম, কুণাল ঘোষ যে কথা বলছেন, বিরোধী রাজনৈতিক দলগুলো তাদেরও অভিযোগ যে কোথাও গিয়ে মোদী সরকার এই জাতীয় নায়কদেরকে রক্ষা করতে পারছে না, কোথাও একটা শিথিলতারও অভিযোগ তুলছেন তারা। দেখো, তৃণমূল কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের পক্ষ থেকে একটা ষড়যন্ত্রের গন্ধ তারা পাচ্ছেন, এবং সেই ইস্যুতেই কিন্তু বিরোধী জোটের সদস্যরা তারা কিন্তু ওয়াকআউট করেছেন, এবং তারা সত্য তথ্য সামনে আনতে দাবি করেছিলেন। সেই সত্য তথ্য সামনে আসেনি বলেই তারা কিন্তু এই মুহূর্তে লোকসভার কক্ষ ত্যাগ করেছেন। ফোগাট ইস্যুতে কড়া অবস্থান নেওয়া উচিত ছিল বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হয়েছে, এবং কিছুক্ষণ আগে কুণাল ঘোষ একটা টুইট করেছিলেন, এবং সেই মতোই কিন্তু লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদরা সওয়াল করেছিলেন, এবং সেই সঙ্গে কিন্তু ইন্ডিয়া জোটের সমস্ত সাংসদরা তারাও কিন্তু ওয়াকআউট এই মুহূর্তে করেছেন। অর্থাৎ মোদী সরকারের বিরুদ্ধে তারা তীব্র কটাক্ষ করেছেন এবং তোপ দেখেছেন যে যেভাবে দীনেশ ফোগাট একটা জাতীয় নায়ক, তাকে যেভাবে এই অবস্থায় পড়তে হলো, তার দায় কিন্তু কেন্দ্র সরকার কোনো মতেই এড়াতে পারে না, ক্রিয়ামন্ত্রক কোনো মতেই এড়াতে পারে না। এর মধ্যে ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্র অতি দ্রুত সামনে আনা হোক বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন দাবি করা হচ্ছে, তেমনি কিন্তু ইন্ডিয়া জোটের যারা বাকি সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে কিন্তু লোকসভার কক্ষ ত্যাগ করেছেন। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। লোকসভা থেকে ওয়াকআউট বিরোধী সাংসদদের, ভিনেশ ফোগাটের সঙ্গে যা হয়েছে এর পেছনে কোথাও গিয়ে ষড়যন্ত্র রয়েছে। পাশাপাশি কেন্দ্রের শাসক দল মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা এই জাতীয় নায়কদেরকে রক্ষা করতে পারছে না। ভিনেশ ফোগাট ইস্যুতে শিথিলতা রয়েছে কেন্দ্রীয় সরকারের, এবং এই অভিযোগ করেই তারা ওয়াকআউট করেন। ষড়যন্ত্রের অভিযোগ বিরোধীদের। কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম কুণাল ঘোষ, তিনিও একটা অন্তর্ঘাতের অভিযোগ করছেন। পাশাপাশি লোকসভাতে বিরোধী রাজনৈতিক দলগুলি, ইন্ডিয়া জোটের শরিক দল, তারাও কিন্তু একই অভিযোগ তাদের, যে ভিনেশ ফোগাটের সঙ্গে কোথাও গিয়ে ষড়যন্ত্র করা হয়েছে, এবং ষড়যন্ত্রের অভিযোগ করছেন বিরোধীরা। মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ যে তারা জাতীয় নায়কদেরকে রক্ষা করতে পারছেন না, শিথিলতা রয়েছে সরকারে ভিনেশ ফোগাট ইস্যুতে, আর সেই সমস্ত অভিযোগ করেই তারা লোকসভা থেকে ওয়াকআউট করেন। এখন সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। রাজধানীর রাজপথে অসম্মান, সেই ছবি এখনও মুছে যায়নি। টেনে হিচড়ে পুলিশ ভ্যানে তোলা হয়েছিল কুস্তিগির ভিনেশ ফোগাটকে। সেই ভিনেশই অলিম্পিক্সে ইতিহাস গড়ার লক্ষ্যে। তবে সোনার লড়াইয়ে নামার আগেই ভিনেশের স্বপ্নভঙ্গ। মাত্র 100 গ্রাম ওজন বেশি থাকায় অযোগ্য ঘোষণা। ফোগাটের পাশে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার বার্তা। 2023 সালের এপ্রিল থেকে মে দিল্লির রাজপথে ভারতের কুস্তিগিরদের নজিরবিহীন বিক্ষোভ, যন্তর মন্তরের সামনে লাগাতার আন্দোলন। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে প্রতিবাদ বিক্ষোভ। ভারতের অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া, কমনওয়েলথ গেমসে 3 বারের স্বর্ণ পদকজয়ী ভিনেশ ফোগাট, রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পাওয়া সাক্ষী মালিকের মতন তারকা কুস্তিগিররা পথে নামেন। কুস্তিগিরদের শান্তিপূর্ণ আন্দোলনে চড়াও হয় দিল্লি পুলিশ বাহিনী। টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হয় ভারত রত্নদের। তাদের আন্দোলন, প্রতিবাদ, হাজারো অনুরোধেও সাড়া দেননি প্রধানমন্ত্রী। রাজধানীর ভরা রাজপথে অসম্মানিত হতে হয়েছিল ভিনেশ ফোগাটকেও। সেই ছবি এখনো দগদগে।
প্যারিস অলিম্পিক্স 2024 সব অসম্মান অপমানের গালে থাপ্পড় ফোগাটের। ভারতের ইতিহাসে প্রথম মহিলা কুস্তিগির অলিম্পিক্স ফাইনালে, যা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলে বিরোধীরা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট আক্রমণ রাহুল খার্গের, চড়া সুর তৃণমূলেরও। बीजेपी सरकार, आज स्पोर्ट्स मिनिस्ट्री, आज प्रधानमंत्री, अब सारे के सारे जो बीजेपी के नेता है वो सब सड़क पे आके बोलेंगे देश की बेटी है, देश के लिए मेडल जीत कर आई है। और यही बीजेपी सरकार, यही दिल्ली पुलिस, यही होम मिनिस्ट्री यहाँ पे विनेश फोगट को खींच के सड़कों से ले गया था। আশ্চর্য হয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টিও দেখলাম খুব গৌরবান্বিত হয়ে পড়েছে। আসলে ব্রিজভূষণকে পাশে নিয়ে এরা এদের বিরুদ্ধে যে ধরনের অত্যাচার অবিচার করেছিল গত বছর, তাতে লজ্জা পাওয়া উচিত এদের। মানে আজকেও ব্রিজভূষণের শাস্তি হয় না, পাশে বসে থাকে, অথচ নির্লজ্জের মতো টুইট করে। তবে বুধবার সোনার লড়াইয়ে নামার আগেই স্বপ্নভঙ্গ, অলিম্পিক্স থেকেই ছিটকে যান ভিনেস। নির্দিষ্ট ওজনের থেকে 100 গ্রাম বেশি হওয়ায় তাকে অযোগ্য ঘোষণা করা হয়। নিশ্চিত হয়ে যাওয়ার রূপও আর পাওয়া হচ্ছে না তার, খালি হাতেই তাকে ফিরতে হচ্ছে দেশে। অলিম্পিক্সে সোনার লড়াইয়ে ফোগট বাদ হয়ে যাওয়ার পরেই এক্স স্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি লেখেন, ভিনেস চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন, দেশের গর্ব এবং প্রত্যেক দেশবাসীর অনুপ্রেরণা। এই বিপর্যয় হৃদয় বিতরক। ভিনেস ফিরে আসার প্রতীক, সবসময় চ্যালেঞ্জ নিতে পিছপা হয়নি। আরও শক্তিশালী হয়ে ফিরে এসো, আমরা তোমার পাশে রয়েছি। সূত্রের খবর, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে আইওএ প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে কথা বলেন। ভিনেসের বিষয়ে সরাসরি তথ্য এবং প্রতিকারের সম্ভাব্য উপায় জানতে চেয়েছিলেন তিনি। সমস্ত বিকল্প দেখার নির্দেশ দেন। কড়া প্রতিবাদ দায়ের করার কথাও বলেন মোদি। কলকাতা টিভি। শ্রম দপ্তরের যুগ্ম কমিশনারের নাম করে টাকা হাতানোর অভিযোগ তমলুকের সিটু নেতার বিরুদ্ধে। এই অভিযোগ অরূপ মান্নার কীর্তি ফাঁস হতেই তোলপাড় তমলুকের শ্রম দপ্তরে। অভিযুক্ত সিটু নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের যুগ্ম কমিশনারের। অবসরের পর শ্রম দপ্তরের নির্মাণ কর্মীর পেনশন চালু করিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে টাকা হাতানোর অভিযোগ সিটু নেতা অরূপ মান্নার বিরুদ্ধে। পেনশন স্কিমে নাম তোলার জন্য সিটু নেতা অরূপ মান্নার কাছে কাগজপত্র জমা দিয়েছিলেন সুশান্ত বেরা। অভিযোগ, সুশান্তবাবুর অ্যাকাউন্টে টাকা ঢোকার পর তার 40% টাকা দাবি করেন অরূপ মান্না। যদিও নিজের জন্য নয়, যুগ্ম কমিশনারের নাম করে টাকা তুলেছেন অরূপ মান্না। ওই প্রথমে 50,000 23,000 টাকা, আর 9,030 মধ্যে 3600 বলছিল, তাই 3,000 টাকা। এই 23,000 আর 3,000 দু কিস্তি, আর লাস্টের কিস্তি দিইনি। আর আমি চাচ্ছি যে আমার আর পেনশনটা যাতে পাওয়া যায়। ভয় দেখাইছিল যে পেনশন বন্ধ করে দেবো, ওই তার 40% টাকা দিতে পারিনি বলে। অরূপ মান্নার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠতেই তাকে দলের কেউ নয় বলে দায় ঝেড়েছে সিটু, বরং দুর্নীতির অভিযোগে তারা তৃণমূলের বিরুদ্ধেই সোচ্চার। ওর বাবা মধুসূদন মান্না 7-8 বছর আগে আমাদের সিআইটিউ করত। 7-8 বছর ধরে কোনো সম্পর্ক আমাদের সাথে নেই, তার ছেলে তো কোনোদিনই সিআইটিউ করেনি। আর তাছাড়া আপনারা খোঁজ নিয়ে দেখুন, ও তো ওই অফিসেরই ডাটা এন্ট্রি অপারেটর, এবং সেটা ঢুকেছে তৃণমূলের সময়। স্বাভাবিকভাবে তৃণমূলের সুপারিশে যে লোক ঢুকে, সে লোক সিআইটিউ কী করে হয়? সে তৃণমূলের লোক। দুর্নীতি করলে দায়টা হচ্ছে তৃণমূলের। রাজ্য সরকারের অফিসে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় না দাবি তুলে সিটু ও বিরোধীদের ওপর সোচ্চার তৃণমূল। সরকারি কার্যালয়ে যান এবং কাউকে কোনোরূপ এক কাপ চায়ের বিনিময়ে কোনো কাজের আশা করবেন না। আপনারা আপনাদের কাজ নিশ্চিতভাবে আপনাদের আবেদনের মাধ্যমে সুষ্ঠুভাবেই পাবেন। এই রকম বিজেপি এবং সিপিএমের হোটেল নেতাদের, দুর্নীতিগ্রস্ত নেতাদের মাধ্যমে আপনারা প্রতারিত হবেন না। নিজের শ্রম দপ্তরের কর্মীর পরিচয় কাজে লাগিয়ে যুগ্ম কমিশনারের নাম করে এভাবেই টাকা তুলতেন তিনি। অভিযুক্ত সিটু নেতা পেনশন বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখান বলে অভিযোগ সুশান্ত বেরার। তারপরেই হকের টাকা নেতার হাতে তুলে দিতে বাধ্য হয়েছেন তিনি। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। 4টে 4 দিক আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।